গুড ইভিনিং বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আমি আশা, আমার চ্যানেল ক্রিয়েশন অফ আশাতেই আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পালং শাকের একটা অনবদ্য রেসিপি। আজকের রেসিপিটা বিশেষ করে তাদের জন্য যারা বিশেষ করে ডায়াবেটিক পেশেন্ট বা ডায়াবেটিস রোগে ভুগছেন, আলু আর চিনি খেতে পারেন না, অথবা যারা তেল মশলাও বেশি খেতে পারেন না, অথচ ভালো একটু কিছু খেতে ইচ্ছা করে। আজকের রেসিপিটা বিশেষ করে তাদের জন্যই। তো চলুন, আপনারা দেখলেন এখানে একটা বেগুন আমি কেটে নিলাম, নর্মালি যেভাবে কাটা হয়ে থাকে সেই রকমই। এখন আমি পালং শাকগুলোও কেটে নিলাম। এরপর এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর উনান জেলে আমি কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম বেগুনগুলো, এরপর দিয়ে দিলাম পরিমিত লবণ, এরপর দিলাম পরিমিত হলুদ। এরপর বেগুনটা নাড়াচাড়া করে ভেজে নেব। অবশ্যই ঢাকা অবস্থায় ভাজবো, তা না হলে নরম হয়ে যাবে। দেখুন, বেগুনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু কোনো রকমভাবেই ডিপ ফ্রাই নয়, আপনারা দেখলেন অল্প তেলে নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নিলাম। এরপর কড়াইতে যেহেতু এক্সেস তেল নেই, তাই আবার অল্প একটু তেল দিলাম। তেলটা গরম হলে ফোড়নে দিলাম কালো জিরে, এরপর দিলাম কয়েকটা থেঁতো করা রসুন। রসুন আর কালো জিরেটা একটু ভাজা ভাজা হলে, মানে রসুনের কালারটা চেঞ্জ হলে, এখন আমি দিয়ে দেব এই যে পালং শাকগুলো। পালং শাকগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তবে এখানে আমি লবণ ইউজ করব না। লবণ দিলে পালং শাক থেকে অনেক জল বেরিয়ে পড়বে আর পালং শাকটা ওভার কুকড হয়ে যাবে। সেই কারণে লবণ না দিয়েই আমি চাপা দিয়ে দিলাম, যাতে অল্প একটু সিদ্ধ হয়ে যায়, সঙ্গে পরিমাণটাও কমে যায়। দেখতেই পাচ্ছেন পরিমাণটা অনেকটাই কমে গেছে, আর সেই পরিমাণে কিন্তু জল বের হয়নি। যদি লবণ দেওয়া হতো অনেক জল বেরিয়ে যেত। জল যদিও বা বের হয়েছে, তারপরেও কিন্তু অনেকটাই কম। এখন আমি পালং শাকগুলো তুলে নিলাম। এরপর কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম গোটা সাদা জিরা। এরপর দিলাম একটা শুকনো লঙ্কা ক্রাশ করে, আর একটা তেজপাতা ক্রাশ করে দিয়ে দিলাম। ফোড়নটা নাড়াচাড়া করে যখন মিষ্টি গন্ধ বের হবে, এর সঙ্গে দিয়ে দেব দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর ঝালের জন্য দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরপর নাড়াচাড়া করে ততক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায়। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলেই এখন আমি দিয়ে দেব আদা বাটা, অনলি আদা বাটা। এরপর আদাটা সুন্দরভাবে ভাজার জন্য, যাতে জল না ছেটায় বা তেল না ছেটায়, সেই কারণে অল্প একটুখানি হলুদ দিলাম। এরপর নাড়াচাড়া করে আদাটাও খুব সুন্দরভাবে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা যাতে গলে যায় দিয়ে দিলাম লবণ। এরপর আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। টমেটোগুলো গলে গেলে দিয়ে দিলাম পরিমিত লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো। এরপর দিয়ে দেব পরিমিত হলুদ। তারপরে দিয়ে দিলাম অল্প একটুখানি জল দিয়ে মশলাটা একটুখানি নাড়াচাড়া করে আবারও একটুখানি জল অ্যাড করে দেব, যাতে মশলাটা ফুটে ওঠে খুব ভালোভাবে। এরপর আমি দিয়ে দিলাম কড়াইশুঁটি, যাতে মশলার সঙ্গে কড়াইশুঁটিগুলোও সিদ্ধ হয়ে যায়। এরপর আমি চাপা দিয়ে 5 মিনিট ওয়েট করলাম। দেখুন ফুটে উঠেছে আর অনেকটাই ঠিক হয়ে গেছে। এখন মশলাটা অল্প কিছুক্ষণ কষালেই খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এরপর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বেগুন। এরপর অল্প কিছুক্ষণ কষিয়ে নেব, বেশিক্ষণ কষালে বেগুনগুলো ঘেঁটে যাবে। অল্প কিছুক্ষণ কষানোর পর মশলার সঙ্গে মাখো মাখো হয়ে গেলে এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পালং শাকগুলো। এরপর আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি আর জল দেব না, কারণ পালং শাক থেকেই জল বের হবে। যদিও বা আগে ভেজে নেওয়া হয়েছে, তারপরেও ওভার কুকড নয়, তার মানে এরপরেও জল বের হবে। তাই অল্প আঁচে এটাকে এখন আমি চাপা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব। তো বন্ধুরা, রান্নাটা আমার কমপ্লিট। কোনো রকম আলু, চিনি, বেশি তেল মশলা ছাড়াই শুধুমাত্র বেগুন আর পালং শাকের
এই রকম একটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। বন্ধুরা, আজ তাহলে আসি। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।